Hello everyone and welcome to another episode of our project management learning session. আজকের এপিসোডে we'll talk about project schedule management. আজকের এপিসোডে আমরা প্রজেক্ট শিডিউল ম্যানেজমেন্টের প্রথমেই কিছু ওভারঅল আইডিয়া দিব। সেকেন্ডলি আমরা কিভাবে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানটা ডেভেলপ করব সেটা নিয়ে কিছু কথা বলবো। থার্ডলি আমরা আমাদের প্রজেক্টের অ্যাক্টিভিটিগুলোকে কিভাবে ডিফাইন করব, কি কি জিনিস কনসিডারেশনে নিতে হবে সেগুলো নিয়ে আলোচনা করব। Let's give first a overall idea about project schedule management. Let's say আপনার অর্গানাইজেশন আপনাকে একটা প্রজেক্টের জন্য একটা শিডিউল তৈরি করতে বললো। সো আপনি প্রথমেই যে কাজটা করবেন সেটা হলো যে আপনি দেখবেন যে আপনি ফার্স্টে জানার চেষ্টা করবেন যে আপনার প্রজেক্টের স্কোপটা কি বা আপনাকে কি কি কাজ করা লাগবে। সো ডেফিনেটলি আপনি চেষ্টা করবেন যে আপনার কি কি ওয়ার্ক প্যাকেজ আপনার কাস্টমারের জন্য ডেলিভারি করতে হবে। যদি আপনি যখন শিডিউলটাকে তৈরি করবেন তখন যদি ওয়ার্ক প্যাকেজটা ডেভেলপ করা না হয়ে থাকে তাহলে আপনাকে আবার ডেভেলপ করতে হবে। সেটার জন্য আপনি হয়তো আপনার এগ্রিমেন্ট, আপনি আপনার এক্সপার্ট ওপিনিয়ন, আপনার কাস্টমার সাথে কনসাল্ট করে প্রজেক্টের জন্য একটা স্কোপ স্টেটমেন্ট করে তারপরে ওয়ার্ক প্যাকেজটাকে ডেভেলপ করার চেষ্টা করবেন। কিন্তু যখন আমরা শিডিউল ম্যানেজমেন্ট পড়ছি তখন আমরা ধরে নিচ্ছি যে আপনার স্কোপ ম্যানেজমেন্টটা শেষ হয়ে গেছে। সো আপনার কাছে প্রজেক্টে কি কি কাজ করা লাগবে, দ্যাট মিনস আপনার কাছে ওয়ার্ক প্যাকেজটা আছে। সো আপনি এটা কালেক্ট করবেন। এটা কালেক্ট করার পর আপনার কাছে যেটা সেকেন্ড কোশ্চেন আসবে, ওকে এটা আমার ওয়ার্ক প্যাকেজ, এতগুলো ওয়ার্ক প্যাকেজ আপনাকে কাস্টমার কাছে ডেলিভারি করতে হবে। তাহলে এই ওয়ার্ক প্যাকেজটাকে ডেভেলপ করতে আপনার কি কি কাজ অথবা কি কি অ্যাকশন নেওয়া লাগবে সেটা জানার চেষ্টা করবেন, তাই না? তো এইটা বেসিক্যালি তার মানে যখন আপনি জানতে পারবেন যে ওই এক ওয়ার্ক প্যাকেজটাকে ডেলিভারি করতে কি কি জিনিস করা লাগবে অথবা কি কি অ্যাকশন নেওয়া লাগবে সেগুলোকে আমরা বলছি অ্যাক্টিভিটিস, অথবা আপনি বলতে পারেন টাস্ক। অনেকে অ্যাক্টিভিটিস এর আন্ডারে টাস্ক রাখে, অনেকে সরাসরি টাস্ক নিয়ে কথা বলে। এনি হাউ আপনার অনেকগুলো টাস্ক অথবা অনেকগুলো অ্যাক্টিভিটিস নিয়ে আপনি আপনার একটা ওয়ার্ক প্যাকেজ কাস্টমারের জন্য তৈরি করতে পারবেন। তার মানে আপনাকে ডিফাইন করতে হবে আপনাকে কি কি অ্যাক্টিভিটি করতে হবে। এটা হলো আপনার সেকেন্ড অ্যাক্টিভিটিস। ওকে, সো যখনই আপনি আপনার একটা ওয়ার্ক প্যাকেজকে ডিফাইন করার জন্য বা একটা ওয়ার্ক প্যাকেজকে ডেলিভারি করার জন্য আপনি অ্যাক্টিভিটিটা জানতে পারবেন, তারপরে কিন্তু আপনি অনেক কিছু ওপেন করে ফেলতে পারেন একসাথে। তার মানে ওই অ্যাক্টিভিটি করার জন্য আপনার কি কি রিসোর্স লাগবে, ওই অ্যাক্টিভিটি করার জন্য আপনার কি কি কস্ট লাগবে বা কি কস্ট জেনারেট করতে হবে। এখন কস্টের সাথে আবার রিসোর্সের কিন্তু একটা রিলেশনশিপ আছে, সেটা আপনার মাথায় রাখেন। আবার থার্ডলি আপনার ওই অ্যাক্টিভিটিটা করতে হলে কি কি রিস্ককে কনসিডার করতে হবে সেটা কিন্তু আপনার জানা লাগবে। ফোর্থ যেটা সেটা হলো যে ওই অ্যাক্টিভিটি কোনটা আগে করতে হবে কোনটা পরে করতে হবে। আপনি যদি প্রজেক্ট ফর এক্সাম্পল আপনি একটা বিল্ডিং ডেভেলপ করছেন, তাহলে আপনি যদি বিল্ডিং এর নিচে যেটা আমরা বলছি ফাউন্ডেশন না করেন তাহলে আপনি বিল্ডিং এর অন্য কাজ করতে পারবেন না। তার মানে কিছু কিছু অ্যাক্টিভিটি আগে করা লাগবে, কিছু কিছু অ্যাক্টিভিটি পরে করতে হবে। কোনো 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 অ্যাক্টিভিটি গুলোকে একসাথে করা যেতে পারে, কোনো কোনো অ্যাক্টিভিটি গুলো সিকোয়েন্সিয়ালি করতে হবে। এই যে এটা আপনার থার্ড ওয়ার্ক, যে আপনি আপনার অ্যাক্টিভিটি গুলোকে সিকোয়েন্স করার চেষ্টা করবেন, রাইট? আপনি যখন সিকোয়েন্স করবেন তখন আপনাকে জানতে হবে যে কোন অ্যাক্টিভিটির পরে কোন অ্যাক্টিভিটি করবেন, অথবা কোন কোন কাজগুলোকে প্যারালালি করতে পারবেন। এটা আমরা সিকোয়েন্সিয়ালি আপনার অ্যাক্টিভিটিগুলোকে ডিফাইন করা লাগবে। ফোর্থলি আপনি যখন অ্যাক্টিভিটি পেয়ে গেছেন, সিকোয়েন্স করেছেন, আপনার ফোর্থ যেই ওয়ার্কটা সেটা হলো আপনি আপনার অ্যাক্টিভিটির জন্য কতটুকু সময় লাগবে প্রতিটা অ্যাক্টিভিটি করতে সেই সম্পর্কে জানার চেষ্টা করবেন। তার মানে আপনি অ্যাক্টিভিটির ডিউরেশনটাকে এস্টিমেট করার চেষ্টা করবেন। ঠিক আছে, আমি যেহেতু বলেছি অ্যাক্টিভিটি যখন ডিফাইন হয়ে যাচ্ছে, আপনি অ্যাক্টিভিটির জন্য কি কি রিসোর্স লাগবে, অ্যাক্টিভিটিতে কি কি রিস্ক আছে সেগুলো সম্পর্কে আপনি আইডিয়া নিচ্ছেন। এবং আপনি যখন এস্টিমেট ডিউরেশন করছেন, আপনি রিসোর্সের সাথে কিন্তু ডিউরেশন একটা রিলেশনশিপ আছে। আপনি যদি বেটার এক্সপার্টিস পান আপনার প্রজেক্টের জন্য, আপনি যখন প্রজেক্টটা করবেন সেই সময়ের জন্য যদি আপনি বেটার এক্সপার্টিস পান তাহলে আপনার প্রজেক্ট করতে কিন্তু কম সময় লাগতে পারে। আবার কোনো কোনো ক্ষেত্রে আপনি যদি স্কিল সেট লোয়ার লেভেল পান তাহলে আপনার প্রজেক্ট করতে সময় বেশি লাগতে পারে। তার মানে অ্যাক্টিভিটিটা করতে বেশি সময় লাগতে পারে, রাইট? সো আপনি এই দুইটা কনসিডারেশন নিয়ে কিন্তু অ্যাক্টিভিটিটাকে ডিফাইন করার চেষ্টা করবেন। আবার যখন রিসোর্স সিলেক্ট করবে রিসোর্সের সাথে কিন্তু কস্টের রিলেশনশিপ আছে। আমরা কস্ট নিয়ে যখন পরবর্তী ক্লাসে কথা বলবো তখন আমরা কথা বলবো, বাট আমরা ধরে নিলাম যে আমার অ্যাক্টিভিটি ডিউরেশনটা আমি রিসোর্সটা সিলেক্ট হয়ে গেছে, আমি অ্যাক্টিভিটি ডিউরেশনটাকে এস্টিমেট করার চেষ্টা করছি।
অথবা যেই রিসোর্সগুলোকে সিলেক্ট হয়নি সেই রিসোর্সগুলোর জন্য আমি একটা রিস্ক অ্যানালাইসিস করে তারপরে আমি আমার আমার কাজের জন্য একটা অ্যাক্টিভিটি ডিউরেশন এস্টিমেট করার চেষ্টা করছি। ঠিক আছে, এটা হলো ফোর্থ ওয়ার্ক। তার মানে আমি আমার অ্যাক্টিভিটিগুলোকে লিস্ট করলাম, আমি অ্যাক্টিভিটিগুলোকে সিকোয়েন্স করলাম, তারপর আমি অ্যাক্টিভিটি ডিউরেশনটা এস্টিমেট করলাম। যখন আমি এই 3টা কাজ করে ফেললাম তাহলে কিন্তু আমি আমার ফিফথ ওয়ার্ক যেটা হবে সেটা হলো যে ঠিক আছে আমি তাহলে এটাকে কিভাবে রিপ্রেজেন্ট করব। তখন আপনি কি করবেন, আপনার অর্গানাইজেশনের কাছে যাবেন। অর্গানাইজেশন হয়তো আপনাকে ডিফাইন করে দিছে যে ঠিক আছে তুমি এই টুলসটাকে ইউজ করো, অথবা সে ফর এক্সাম্পল মাইক্রোসফট প্রজেক্টকে ইউজ করতে বলতে পারে, অথবা বলতে পারে যে ঠিক আছে তুমি এক্সেল ইউজ করো, অথবা বলতে পারে যে না আমার একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম আছে সেখানে তুমি ডাটা এন্ট্রি দাও। সো আপনি আপনার এই অ্যাক্টিভিটিগুলো সিকোয়েন্সগুলো এবং ডিউরেশনগুলোকে ওই টুলসটাকে ইনপুট হিসেবে দিবেন। যখন ইনপুট হিসেবে দিবেন তখন কি হবে, টুলসটা আপনাকে একটা আউটপুট দিবে, তার মানে আপনার শিডিউলটাকে আউটপুট হিসেবে কনসিডার করবে। যখন আউটপুট হবে তার মানে বেসিক্যালি আমরা আসলে কি চিন্তা করি, আমরা চিন্তা করি যে ঠিক আছে আমাদের প্রজেক্টের স্টার্ট ডেট কবে এবং প্রজেক্টের এন্ড ডেট কবে। আপনি যেহেতু কোনো ধরনের কম্প্রেশন অথবা কোনো ধরনের কম্প্রেস রিসোর্স লেভেলিং তখনও করেননি, তো আপনার শিডিউলটা কিন্তু অনেক বড় হবে, হতে পারে শিডিউলটা অনেক কমও হতে পারে, কারণ আপনি রিসোর্সের লেভেলিং করেননি, রিসোর্সের অপটিমাইজেশনও করেননি, আপনি শিডিউল কোনো কম্প্রেশন কোনো প্রসিডিউর ইউজ করেননি। সো আপনি যে শিডিউলটা পেয়েছেন আপনাকে এই অ্যানালাইসিসটা করতে হবে যে আপনি সব জায়গায় সব অ্যাক্টিভিটি, কোনো অ্যাক্টিভিটি ওভারল্যাপ আছে কিনা, সাথে সাথে কোনো রিসোর্স ওভারল্যাপ আছে কিনা আপনার আপনার অ্যাক্টিভিটি নেটওয়ার্ক ডায়াগ্রামের মধ্যে। বেসিক্যালি অ্যাক্টিভিটি নেটওয়ার্ক ডায়াগ্রাম হলো আপনি যে অ্যাক্টিভিটিটাকে পেয়েছেন, তাকে সিকোয়েন্স করেছেন, তার ডিউরেশন দিয়েছেন, এটাকে যদি আপনি গ্রাফিক্যালি নোড আকারে দেখান তাহলে আপনি একটা অ্যাক্টিভিটি নেটওয়ার্ক ডায়াগ্রাম পাবেন। সো আপনি যখন অ্যাক্টিভিটি নেটওয়ার্ক ডায়াগ্রাম পাবেন তখন আপনি যদি রিসোর্সটাকে অ্যাড করেন তাহলে আপনি বুঝতে পারবেন কোনো জায়গায় হয়তো রিসোর্স ওভারল্যাপ হয়ে যাচ্ছে। দুইটা ডিফারেন্ট অ্যাক্টিভিটিতে একই সময় দুইটা ডিফারেন্ট রিসোর্স আপনার দরকার, কিন্তু একই রিসোর্স সিলেক্ট হয়ে গেছে। সো আপনাকে তখন রিসোর্সগুলোকে লেভেল করা লাগবে। যখন আপনি রিসোর্স লেভেল করবেন তখন হয়তো অ্যাক্টিভিটি ডিউরেশনটা অনেক বেড়ে যাবে। সেক্ষেত্রে আপনি দেখবেন যে না ঠিক আছে আমার যেইসব জায়গায় যেইসব অ্যাক্টিভিটিগুলো আছে ওই নেটওয়ার্ক ডায়াগ্রামে, অ্যাক্টিভিটি নেটওয়ার্ক ডায়াগ্রামে, সেই সব জায়গায় কোনো জায়গায় আমি যদি রিসোর্সকে অ্যাড করি তাহলে, বা কোনো অ্যাক্টিভিটিতে যদি আমি রিসোর্স অ্যাড করি ওটার ডিউরেশনটা যদি আমি কমাতে পারি তাহলে প্রজেক্টের ওভারঅল ডিউরেশনটা কমে যায়। সেই জিনিসগুলোকে আপনাকে একটু অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইসিস করে আপনি আপনার প্রজেক্টের জন্য একটা ফার্স্ট ভার্সন অফ শিডিউল আপনি জেনারেট করবেন। জেনারেট করার পর আপনি যখন এটা আপনার ম্যানেজমেন্টকে বা আপনাকে যে এই অর্ডারটা দিয়েছে একটা প্রজেক্টের শিডিউল করার জন্য, আপনি তার কাছে যদি যান তাহলে সে আপনাকে ডেফিনেটলি বলবে যে এই প্রজেক্ট শিডিউল তুমি যে কনসিডারেশনগুলো নিয়ে করেছো আমার টার্গেট ডেটের থেকে কম, টার্গেট ডেটের থেকে তুমি বেশি নিয়ে নিয়েছো। সো তোমাকে এটাকে আরো কম্প্রেস করতে হবে। এটা আপনি ডেফিনেটলি আমি আমার মানে এতদিনের ইয়াতে আমি এক্সপেরিয়েন্সে যা দেখেছি, আপনি যখনই যেই ভার্সনে হতে পারে আপনি খুব টাইট একটা শিডিউল করেছেন, স্টিল আপনি আপনার অর্গানাইজেশনের ম্যানেজমেন্টের কাছে যখন প্রেস করবেন দে উইল টেল ইউ ওকে দিস শিডিউল ইজ নট অ্যাকসেপ্টেবল ফর মি, ইউ নিড টু স্কুইজ ইট মোর। দেন সে কি করবে, আপনাকে একটা টার্গেট ডেট দিয়ে দিবে যে ওকে আপনাকে এর মধ্যে প্রজেক্ট শিডিউলটা করা লাগবে। হতে পারে এটা ইম্পসিবল টু গেট দোজ টার্গেট ডেট, টু রিচ দোজ টার্গেট ডেট, বাট আপনি কি করবেন ওই আলোচনাটা করে ম্যানেজমেন্টের সাথে আলোচনাটা করে আবার আপনার শিডিউলটাকে রিভিউ করার চেষ্টা করবেন। রিভিউ করে দেখবেন যে না কোনো জায়গায় আমি ওভার রিস্ক করে ফেলেছি কিনা, কনসিডার করে ফেলেছি কিনা, কোন জায়গায় এরকম কোনো জায়গা আছে কিনা যদি আমার অ্যাক্টিভিটিগুলোকে একটু প্যারালাল করে সময় বাঁচানো যায় কিনা প্রজেক্টের। অথবা হতে পারে আপনার ম্যানেজমেন্ট হয়তো বলেছে ওকে তুমি রিসোর্সকে অ্যাড করে হলেও, রিসোর্স যদি প্রয়োজন হয় আরো বেশি নিয়ে হলেও তোমাকে প্রজেক্ট শিডিউলের স্কুইজ করতে হবে। তখন আপনি কি হবে, আপনার ম্যানেজমেন্টের এই কনসিডারেশনটা আপনি জানতে পারলেন ওকে আমার কস্ট একটু বাড়লেও আমার রিসোর্স অ্যাড করার সুযোগ আছে। তাহলে আপনি ওই যেসব জায়গাগুলোতে রিসোর্স লেভেল করছেন সেগুলোকে আবার রিসোর্সকে সেপারেট রিসোর্স অ্যাড করে আপনি চেষ্টা করবেন আপনার প্রজেক্টটাকে শিডিউল করার জন্য। তো আমরা এই আলোচনাটা যেটা করার চেষ্টা করছি সেটা হলো যে দেখেন আপনি আপনার ম্যানেজমেন্টের কাছে গেছেন, ম্যানেজমেন্ট আপনাকে একটা রিভিউ দিয়েছে, আপনি আপনার এই জিনিসগুলো কিন্তু জেনারেলি অ্যাকচুয়াল লাইফে হয়। অ্যাকচুয়াল প্রজেক্ট ম্যানেজমেন্ট আমরা যখন করি বা আমরা যখন প্রজেক্টে কাজ করার চেষ্টা করি এই জিনিসগুলো হয়। এবং আমি যে কথাগুলো বললাম এইভাবেই কিন্তু স্টেপ বাই স্টেপ আমরা অর্গানাইজেশনের ভিতর প্রজেক্টে শিডিউল করার চেষ্টা করি। সো আমরা যেহেতু ম্যানেজমেন্টের কাছে যাচ্ছি সেকেন্ড টাইম, আমরা কি করব, আমি
হতে পারে যদি আমার কাছে কোনো সিমুলেশন টুলস থাকে, সেই সিমুলেশন টুলস দিয়ে আমার প্রজেক্টের যে শিডিউলটা আমি কনসিডার করেছি বা শিডিউলটা রিভাইজ করে নিয়ে যাচ্ছে, সেই শিডিউলের রিচেবিলিটি বা রিচ করা, সেই শিডিউলটা সাকসেসফুলি কমপ্লিট করার, ম্যানেজ করার পসিবিলিটি কত, এটা যদি আমরা জেনে কোনো শিডিউলিং টুলস ইউজ করে জেনে আমরা যদি করতে পারি, ম্যানেজমেন্টের কাছে দেখাতে পারি, তাহলে ম্যানেজমেন্টের কনফিডেন্স লেভেলটা বাড়ে। এইটাও আসলে আমাদের প্রজেক্ট ম্যানেজমেন্টের একটা আলোচনা, যে আমরা যদি কোনো শিডিউলিং টুল ইউজ করতে পারি, সেক্ষেত্রে আপনাকে ও যদি আউটপুট দেয় যে আপনি যে শিডিউলটা করেছেন তার কনফিডেন্স লেভেল 70% অথবা 80%, প্রজেক্ট সাকসেস রেট, এই ভিউটা যদি আমি ম্যানেজমেন্টকে দেখাতে পারি, ম্যানেজমেন্ট ফাইনালি আপনার প্রজেক্ট শিডিউলটাকে অ্যাপ্রুভ করবে। ঠিক আছে? এই প্রজেক্ট শিডিউলের মধ্যে কি থাকবে, আপনার প্রজেক্টের জন্য কি কি মাইলস্টোন আপনি কনসিডার করছেন। আমি যেহেতু একটা শিডিউলিং টুল ইউজ করেছি, শিডিউলিং টুল আপনাকে বার চার্ট দিবে, তার মানে সে প্রতিটা অ্যাক্টিভিটির জন্য স্টার্ট ডেট এবং এন্ড ডেট দিবে। এবং আপনি যেহেতু শিডিউলটাকে একটা নেটওয়ার্ক ডায়াগ্রামের মতো করেছেন, আপনি ওই নেটওয়ার্ক ডায়াগ্রামের ক্রিটিক্যাল পার্টটাকে বলতে পারবেন। এখন ক্রিটিক্যাল পাথ বলতে কি বোঝাচ্ছি? ক্রিটিক্যাল বলতে বোঝাচ্ছি যে ওই নেটওয়ার্ক ডায়াগ্রামে কিছু কিছু অ্যাক্টিভিটিস আছে যেগুলো স্টার্ট থেকে শুরু হয়েছে, এন্ড পর্যন্ত রয়েছে, কিছু কিছু অ্যাক্টিভিটিস ইন বিটুইন, যে অ্যাক্টিভিটিসগুলো কোনো কারণে যদি ডিলে হয়, প্রজেক্টের শিডিউল ডিলেড হবে। সিম্পল। আপনি আপনি প্রজেক্ট ক্রিটিক্যাল মানে একটা নেটওয়ার্ক ডায়াগ্রামের ক্রিটিক্যাল পাথ হলো সেই পাথটাই, সেখানে যদি আমি কোনো কারণে ডিলে হয়, আমার প্রজেক্টের ডিউরেশন ডিলেড হবে। ঠিক আছে? এই হলো জেনারেল একটা আইডিয়া আমি দিলাম প্রজেক্টটাকে কিভাবে আমি শিডিউলটাকে ডেভেলপ করব। নরমালি আমরা আমাদের ওয়ার্ক লাইফে এইভাবেই কাজগুলো করে থাকি। ওয়ান্স আপনি যখন প্রজেক্ট শিডিউলটা কনফার্ম হয়ে যায়, আপনার নেক্সট কাজটা হলো আপনি আপনার যত স্টেক হোল্ডার আছে তাদেরকে শিডিউলটা দিয়ে দেন। তখন তারা কি করে, অনুসারে অ্যাক্ট করার চেষ্টা করে। ঠিক আছে? লাস্টলি আমি একটা কথা বলতে স্কিপ করে গিয়েছি। আমি যখন রিসোর্স রিকোয়ারমেন্টের কথা বলছি, রিসোর্স আইডেন্টিফিকেশনের কথা বলছি, আমি কিন্তু নট অনলি হিউম্যান রিসোর্সের কথা বলছি। রিসোর্স মানে কিন্তু শুধুমাত্র হিউম্যান রিসোর্স না, রিসোর্স মানে কিন্তু আপনার ম্যাটেরিয়ালটাও কিন্তু রিসোর্সই। আপনার কোনো ইকুইপমেন্ট লাগতে পারে, আপনার অন্য কোনো টুলস লাগতে পারে, আপনার প্রোডাকশনের জন্য ম্যাটেরিয়াল লাগতে পারে, সেগুলোও কিন্তু রিসোর্সের আন্ডারেই থাকে। এবং কোনো ক্ষেত্রে দেখা যায় কোনো রিসোর্স আপনি কিন্তু প্রকুরও করতে হয়, তাই না? তখন আপনার প্রকিউরমেন্ট ম্যানেজমেন্টটাও একটা অংশ হিসেবে থেকে যায়। ওকে, সো দিস ইজ দ্য জেনারেল আইডিয়া অ্যাট এ গ্ল্যান্স শিডিউল ম্যানেজমেন্টের। আপনি যদি এই পিকচারটা বা এই স্লাইডটা যদি আপনি একটু ভালো করে বোঝার চেষ্টা করেন, তাহলে আপনি শিডিউল ম্যানেজমেন্টের ওভারঅল আইডিয়া পেতে পারবেন। সেকেন্ড থিংস হলো যে এই যে আমি কিছু কিছু কথা বললাম, এগুলোকে আমরা এখন আসলে চেষ্টা করব আমাদের ফ্রেমওয়ার্ক গাইড অনুসারে আমরা এগুলোকে কি বলছি। ঠিক আছে? সো দেখেন, আমি ওয়ার্ক প্যাকেজের কথা বলেছি, অ্যাক্টিভিটিগুলোকে ডিফাইন করার চেষ্টা করেছি, প্রজেক্টের ইনফরমেশনগুলো যদি থাকে, তখন আমরা কি করি, আমরা একটা শিডিউলিং টুলস ইউজ করে আমি আসলে একটা শিডিউল মডেল তৈরি করি। এই শিডিউল মডেলের মধ্যে ইনক্লুড থাকে আপনার বার চার্ট, নেটওয়ার্ক ডায়াগ্রাম, শিডিউলের বেস লাইন। ওকে, সো এর বাইরে যেটা আছে সেটা হলো যে আপনাকে শিডিউলিং মেথডের কথা বলতে এখানে আছে, সেটা হলো যে আপনি কি ক্রিটিক্যাল পাথ মেথড ইউজ করবেন কিনা। দেয়ার আর আদার মেথড লাইক পার্ট, পিইআরটি, যেগুলো খুব বেশি এখন এখানে ডিসকাস করা হয়নি, বাট আমরা ক্রিটিক্যাল পাথ মেথডের কথা বলেছি। আপনার মেথডোলজি কি অ্যাজাইল কিনা, আপনার ডেভেলপমেন্ট অ্যাপ্রোচ কি অ্যাজাইল অথবা প্রিডিফাইন্ড মানে ওয়াটারফল আইডিয়াস কিনা, সেগুলো কিন্তু আপনাকে ঠিক করতে হবে। তার মানে আপনি শিডিউলিং মেথডোলজি ঠিক করবেন আপনার অর্গানাইজেশন থেকে। আপনার অর্গানাইজেশন হয়তো আপনাকে শিডিউলিং টুল দেবে, এবং আপনার প্রজেক্টের ইনফরমেশন, এই তিনটাকে কম্বাইন করে আপনি একটা শিডিউল মডেল তৈরি করার চেষ্টা করবেন। ঠিক আছে? এটা হলো জেনারেল আইডিয়াস। ওকে, এই কথাগুলো আমি মোটামুটি ওভারঅল সব কভার করেছি। আমি যেই দুইটা জিনিস কভার করিনি সেই দুইটা জিনিস নিয়ে এখানে বলছি, সেটা হলো যে বেসিক্যালি আমরা যখন একটা বড় প্রজেক্টের আলোচনা করব, তখন হয়তো এই যে আমি যে কাজগুলো করেছি ওয়ার্ক প্যাকেজ থেকে, অ্যাক্টিভিটিগুলোকে ডিফাইন করেছি, সিকোয়েন্স করেছি, এস্টিমেট করেছি, তারপরে আমি প্রজেক্টের শিডিউল ডেভেলপ করেছি, এই কাজগুলো হয়তো একটা প্রসেসের মধ্যে হতে পারে, অনেক ক্ষেত্রে এগুলো আলাদা হয়। যখন বড় প্রজেক্ট হয় তখন এগুলোকে আলাদা করা যায়। সো এইটা কোনো এরকম না যে আপনাকে স্পেসিফিক এভাবে করতে হবে। ন্যাচারালি আপনার যত ছোট প্রজেক্ট হোক আর বড় প্রজেক্ট হোক, আপনার একটা সিকোয়েন্স মেনটেন করতে হয়। কাজের স্কোপ বা কাজের পরিধিটা হয়তো ছোট অথবা বড় হয়। ঠিক আছে? এটা একটু জেনে রাখেন। নাও PMBOK 6 এডিশনে প্রজেক্ট শিডিউল ম্যানেজমেন্ট চ্যাপ্টার 6 হিসেবে আছে। এখানে প্ল্যানিং এ 5টা প্রসেস আছে, আর মনিটর অ্যান্ড কন্ট্রোলে একটা প্রসেস আছে। ওকে,
সো আমরা বেসিক্যালি আজকের এপিসোডে আমরা কিভাবে শিডিউল ম্যানেজমেন্ট প্ল্যান করে এবং শিডিউল ম্যানেজমেন্ট প্ল্যানে কি কি জিনিস থাকে সেটা নিয়ে আলোচনা করব। আমরা কিভাবে অ্যাক্টিভিটিগুলো ডিফাইন করব এবং এছাড়া অ্যাক্টিভিটির মধ্যে আমরা কোন উপায় ফলো করলে অ্যাক্টিভিটিগুলোকে আমরা পাবো, কি কি থাকে সেটা নিয়ে আলোচনা করব। ওকে, সো এটা আবার আসছে, সেটা হলো যে প্রজেক্ট শিডিউল ম্যানেজমেন্টে আমার প্ল্যানিং এ 5টা প্রসেস আছে আর মনিটরিং কন্ট্রোলে একটা প্রসেস আছে। নাও ফার্স্ট, আমরা যেহেতু প্রথমে আমরা এর আগের আলোচনা আমরা সেভারাল টাইম বলেছি যে আমি যে কোনো প্রসেসই করি না কেন, যে কোনো নলেজ এরিয়াতে থাকি না কেন, আপনার প্রথম কাজ হলো আপনি ওই নলেজ ম্যানেজমেন্টটা কিভাবে করবেন তার একটা ওভারঅল আইডিয়া তৈরি করবেন এবং তার একটা ওভারঅল প্ল্যান করবেন। সে ফর এক্সাম্পল আমি জাস্ট একটা সিম্পল উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি যে আপনি কি আপনার প্রজেক্টের অ্যাক্টিভিটিগুলোকে ডেতে কাউন্ট করবেন, আওয়ারে কাউন্ট করবেন, মান্থে কাউন্ট করবেন, নাকি অন্য কোনো ওয়েতে কাউন্ট করবেন? আপনার যে ম্যাটেরিয়ালগুলো লাগবে, ইকুইপমেন্টগুলো লাগবে, সেগুলোর ইউনিট অফ মেজারমেন্ট কি হবে? এই এই আইডিয়াগুলো প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানে দেওয়া থাকবে। ঠিক আছে? আপনি আপনার শিডিউলটাকে কন্ট্রোল কিভাবে করবেন এগুলা প্রজেক্ট ম্যানেজমেন্ট শিডিউল ম্যানেজমেন্ট প্ল্যানে দেওয়া থাকবে। ঠিক আছে? সো বেসিক্যালি আপনি যখন প্ল্যানটা করছেন আপনার কাছে ওই যে আমরা যখন আমরা স্কোপ ম্যানেজমেন্ট পড়েছি তখন দেখেছি আপনার কাছে প্রজেক্ট চার্টার আছে, আপনার কাছে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান আছে, যেখানে আপনি স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যানটাকে নেবেন। আপনাকে ডিফাইন করতে হবে আপনার প্রজেক্টের জন্য আপনি কোন ডেভেলপমেন্ট অ্যাপ্রোচে যাচ্ছেন, এটা কি অ্যাজাইল নাকি ওয়াটারফল, এটা আপনার জানা লাগবে। আপনার অর্গানাইজেশনের ইএফ আছে, আপনার অর্গানাইজেশনে ওপিএ আছে। ওকে, আপনি এই শিডিউল ম্যানেজমেন্ট প্ল্যানটা তৈরি করার জন্য আপনি আপনার এক্সপার্ট জাজমেন্ট নেবেন। আপনি অল্টারনেটিভকে অবজার্ভ করার চেষ্টা করবেন অন্য প্রজেক্টের ক্ষেত্রে বা অন্য কোনো জায়গায় এইটা কিভাবে করে সেটা সম্পর্কে আলোচনা করবেন। আপনি আপনার টিমের সাথে মিটিং করবেন অথবা এক্সপার্টের সাথে মিটিং করতে পারেন। আউটপুট হিসেবে আসবে শিডিউল ম্যানেজমেন্ট প্ল্যান। আমরা জাস্ট দেখাবো যে শিডিউল ম্যানেজমেন্ট প্ল্যানে কি কি জিনিসকে কনসিডার করা হয়। ওকে, ফার্স্ট হলো যে আপনার মেথোডোলজিটা কি হবে, মডেলটা কি হবে। আপনাকে ঠিক করতে হবে যে আপনি কোন মেথোডোলজিতে কাজ করবেন, আপনি কোন টুল ইউজ করবেন। এটা কি এক্সেল ইউজ করবেন, মাইক্রোসফট প্রজেক্ট ইউজ করবেন, প্রিমাভারা ইউজ করবেন, নাকি আপনি আপনার অর্গানাইজেশনের প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমটা ইউজ করবেন। ঠিক আছে, আপনার ডেভেলপমেন্ট অ্যাপ্রোচটা কি, আপনি কি এখানে রিলিজ এবং আইটারেশন লেন্থ সম্পর্কে ক্লিয়ারলি ডিফাইন করা থাকবে। আপনি যদি অ্যাডাপটিভ লাইফ সাইকেল অ্যাপ্রোচে থাকেন তাহলে আপনাকে জানতে হবে যে আপনার আইটারেশনটা কত দিনের জন্য বা আইটারেশন ডিউরেশনটা কিরকম, এবং আপনি আপনার একটা ডেলিভারেবল কিভাবে কোন কোন রিলিজের মাধ্যমে কাস্টমার কাছে হ্যান্ড ওভার করবেন। লেভেল অফ অ্যাকুরেসি মিনস হলো যে সে ফর এক্সাম্পল আপনার শিডিউল ডেট ছিল একটা অ্যাক্টিভিটি শেষ হওয়ার, শিডিউল ডেট ছিল 30শে ডিসেম্বর, এটা কি 31 ডিসেম্বর 9টার সময় যদি শেষ হয় তাহলে এটা অ্যাকসেপ্টেবল কিনা। কোনো কাজ 10 দিনের জায়গায় 10.5 ডেজ যদি সব কমপ্লিট হয় সেটা কি অ্যাকসেপ্টেবল কিনা। তার মানে আপনি একটা অ্যাকুরেসি ডিফাইন করে দিবেন। আপনি ইউনিট অফ মেজার এই কথাটা জাস্ট নাও বলেছে যে আপনি যখন ডিউরেশনটা এস্টিমেট করছেন বা আপনি যখন শিডিউলটা করছেন এটা কি আপনি মান্থে করবেন, উইকে করবেন, ডেতে করবেন, আওয়ারে করবেন, নাকি মিনিটে করবেন। আপনার 1 ম্যান ডে মানে কি, যে এটা কি 8 আওয়ার নাকি 24 আওয়ার্স, এগুলোকে ডিফাইন করে দিবেন আপনার প্ল্যান শিডিউল ম্যানেজমেন্টে। ওকে, অর্গানাইজেশন প্রসিডিউর মিনস হলো WBS কোথা থেকে পাবেন, কোনো টেমপ্লেট আছে কিনা, অলরেডি অর্গানাইজেশনের কোনো টুলস আছে কিনা যেখানে এগুলো ইনপুট দেওয়া আছে। অর্গানাইজেশন প্রসিডিউরগুলোকে আপনি কিভাবে লিঙ্ক করবেন আপনার প্রজেক্টের জন্য। বেসিক্যালি প্রজেক্ট শিডিউল ম্যানেজমেন্ট হলো যে আপনি কোন প্রক্রিয়াতে প্রজেক্ট শিডিউল ম্যানেজমেন্টটা আপডেট করবেন, প্রোগ্রেস কিভাবে আপনি রিপোর্ট করবেন অন্যান্য স্টেক হোল্ডারের কাছ থেকে, সেটা হলো প্রজেক্ট শিডিউল মেইনটেনেন্স। কন্ট্রোল থ্রেশহোল্ড বেসিক্যালি আপনার যখন কাজটা হচ্ছে এটাও অনেকটা লেভেল অফ অ্যাকুরেসির মতো, আপনি কোন ভেরিয়েশনটাকে ভেরিয়েশন হিসেবে নেবেন, কোন ভেরিয়েশনটাকে আপনি অ্যাকসেপ্টেবল লিমিট হিসেবে নেবেন সেটা আপনার জানতে হবে। বেসিক্যালি অনেক অ্যাক্টিভিটি থাকে, যদি একটু ডিলে হয় প্রজেক্টের কোনো ডিউরেশন চেঞ্জ হয় না। অনেক অ্যাক্টিভিটি থাকে যেগুলো প্রজেক্টের ডিলে হলে প্রজেক্ট ডিউরেশনটা চেঞ্জ হয়। স্পেসিফিকলি যেই অ্যাক্টিভিটিগুলোতে প্রজেক্ট ডিউরেশনকে সরাসরি হিট করে সেগুলো সম্পর্কে আপনার আগে থেকে অ্যালার্ট থাকা লাগবে। ঠিক আছে, রুলস অফ পারফরমেন্স মেজারমেন্ট, আর্ন ভ্যালু ম্যানেজমেন্ট, সেটা এই আর্ন ভ্যালু ম্যানেজমেন্টের ডিটেল আমরা পরবর্তী আলোচনা করব। জাস্ট ফর রেফারেন্স আর্ন ভ্যালু ম্যানেজমেন্টে থাকবে আপনার শিডিউল ভেরিয়েন্স কিরকম হলো, শিডিউল ভেরিয়েন্সের রিপোর্টিং অনুসারে আপনি কিভাবে অ্যাকশন প্ল্যান নেবেন যাতে শিডিউলটাকে আপনি আবার ক্যাচ আপ করতে পারেন, এই সম্পর্কে ডিটেল আলোচনা থাকবে আর্ন ভ্যালু ম্যানেজমেন্টে। রিপোর্টিং ফরম্যাটও ডিফাইন করা থাকে। বেসিক্যালি রিপোর্টিং ফরম্যাট মানে হলো আপনি যেহেতু শিডিউলটা যেহেতু একটা 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 মেজর প্রজেক্ট ম্যানেজমেন্টের ক্রাইটেরিয়া ম্যাট্রিক্স,
এইটা সম্পর্কে কিন্তু আপনার যারা স্টেক হোল্ডার থাকে, কাস্টমার থাকে, তারা কিন্তু খুব বেশি মাত্রায় অ্যালার্ট থাকে। কখন প্রজেক্টের শিডিউল, কখন কোন কাজটা শেষ হলো, কোন অ্যাচিভমেন্টটা, কোন ডেলিভারেবলটা কখন তারা পাবে, সেই সম্পর্কে সবাই অ্যালার্ট থাকে। সো আপনাকে রিপোর্টিং ফরম্যাটটাও জানতে হবে এবং আপনাকে জানতে হবে কোন ফরম্যাটে কোন ইনফরমেশন কাকে দিতে হবে। এটা অবশ্য কমিউনিকেশন ম্যানেজমেন্টের সাথে লিঙ্ক করে আপনাকে করতে হবে। এ হলো শিডিউল ম্যানেজমেন্ট প্ল্যানে এই জিনিসগুলো মিনিমাম থাকবে। আপনি আপনার প্রজেক্টের ক্ষেত্রে প্রজেক্টের জন্য হয়তো ডিফারেন্ট ওয়েতে ডিফারেন্ট ইনফরমেশন প্রয়োজন হতে পারে, বাট নর্মালি এই ইনফরমেশনগুলো থাকতে হয়। ঠিক আছে, নাও থার্ড টপিকস, সেটা হলো যে আমি আমার প্রজেক্টের অ্যাক্টিভিটিগুলোকে কিভাবে ডিফাইন করব। আমি যদি একটু রিকল করার চেষ্টা করি, আমরা যখন স্কোপ স্টেটমেন্ট বের করার চেষ্টা করেছি বা স্কোপ ম্যানেজমেন্ট পড়েছি, আমরা দেখেছি যে আমরা স্কোপ স্টেটমেন্টকে ডিকম্পোজ করে ওয়ার্ক প্যাকেজে নিয়ে যেতাম। তো সিমিলার আইডিয়াটা এখানেও, সেটা হলো যে আমরা এখন করবো কি, ওয়ার্ক প্যাকেজকে ডিকম্পোজ করে অ্যাক্টিভিটিতে নিয়ে যাব। তার মানে একটা ওয়ার্ক প্যাকেজ ডেলিভারি করতে কি কি জিনিস করতে হয় সেটা আমি আলোচনা করে বা এক্সপার্ট ওপিনিয়ন নিয়ে আমি চেষ্টা করব ওইটা বের করার। ওগুলাই হবে আমার অ্যাক্টিভিটি লিস্ট, রাইট? ওগুলাই হবে অ্যাক্টিভিটি, যে অ্যাক্টিভিটিগুলো যদি আমি সম্পন্ন করি তাহলে আমি ওই ওয়ার্ক প্যাকেজটা ডেলিভারেবল হিসেবে পাবো। ওকে, সো যদি আমরা একটু চিন্তা করি এর ইনপুট টুলস অ্যান্ড টেকনিক আউটপুটের জন্য, বেসিক্যালি আপনি যেহেতু ডিফাইন অ্যাক্টিভিটিস আছেন, আপনার কাছে শিডিউল ম্যানেজমেন্ট প্ল্যানটা আছে, আপনাকে ডেফিনেটলি স্কোপ বেসলাইনটা লাগবে, কারণ আপনি ওয়ার্ক প্যাকেজটা সেখান থেকে নেবেন। আর অর্গানাইজেশনের কিছু হেল্প আপনার লাগতে পারে। অর্গানাইজেশন হয়তো আপনাকে টুলস দিবে, টেমপ্লেটস দিবে, আপনি কি কি করবেন অ্যাক্টিভিটি লিস্ট বা কি কি ইনফরমেশন আপনার অ্যাক্টিভিটি লিস্টের পাশাপাশি আপনাকে কালেক্ট করতে হবে। টুলস অ্যান্ড টেকনিকের মধ্যে এক্সপার্ট জাজমেন্ট আছে, ডিকম্পোজিশন আছে, রোলিং ওয়েব প্ল্যানিং আছে, মিটিং আছে। এখানে রোলিং ওয়েব প্ল্যানিং এরটা সম্পর্কে আমরা একটু আলোচনা করব পরবর্তীতে। ডিকম্পোজিশন তার মানে আপনি ওয়ার্ক প্যাকেজকে অ্যানালাইসিস করে দেখবেন যে আপনার কোন কোন অ্যাক্টিভিটি করলে ওই ওয়ার্ক প্যাকেজটা জেনারেট হয়, এটা হলো ডিকম্পোজিশন। আর এক্সপার্ট জাজমেন্ট মানে হলো আপনি এক্সপার্টের কাছ থেকে আপনার ওই ওয়ার্ক প্যাকেজটা কিভাবে কি কি করলে ওই ওয়ার্ক প্যাকেজটা ডেলিভারি করা যায় সেটা সম্পর্কে জানার চেষ্টা করবেন। মিটিং করতে হয়, কারণ হলো যে আপনি এক্সপার্ট জাজমেন্টের সাথে মিটিং করবেন, আপনার টিমের সাথে মিটিং করে কিন্তু আপনি ডিফাইন করার চেষ্টা করবেন আপনার কোন কোন কাজ করা লাগবে। আউটপুট হিসেবে থাকবে অ্যাক্টিভিটি লিস্ট, অ্যাক্টিভিটি অ্যাট্রিবিউটস, মাইলস্টোন লিস্ট। চেঞ্জ রিকোয়েস্ট যদিও হয়ে থাকে, যদি আপনার প্রজেক্টের অলরেডি বেসলাইন তৈরি হয়ে যায়, আপনি চেঞ্জ রিকোয়েস্ট করবেন। নর্মালি যেটা হয় যে আমি যখন ফার্স্ট টাইম করছি চেঞ্জ রিকোয়েস্ট করার প্রয়োজন হয় না, কিন্তু যদি আপনার বেসলাইনের পরে আপনাকে আবার ডিফাইন অ্যাক্টিভিটিস করতে হয়, তখন আপনি আপনার চেঞ্জ রিকোয়েস্টের মাধ্যমে এই অ্যাক্টিভিটি লিস্টগুলোকে ভ্যালিডেট করার চেষ্টা করবেন। ঠিক আছে, তো এখানে তিনটা টার্মস আছে, সেটা হলো যে যেটা সম্পর্কে আমাদের জানা দরকার, সেটা হলো রোলিং ওয়েব প্ল্যানিং, অ্যাক্টিভিটি লিস্ট, অ্যাক্টিভিটি অ্যাট্রিবিউটস, মাইলস্টোন লিস্ট। ওকে, সো লেটস ফার্স্ট ডিকম্পোজিশন। ওকে, ডিকম্পোজিশন আমরা বলেছি, আমি আবার এই কথাগুলো বলছি। সেটা হচ্ছে ডিকম্পোজিশন হলো একটা টেকনিক। আপনি আপনার প্রজেক্ট ওয়ার্ক প্যাকেজকে ডিভাইড করবেন অ্যাক্টিভিটি লিস্টটা। তার মানে আপনি অ্যানালাইসিস করে দেখবেন যে ওই ওয়ার্ক প্যাকেজটাকে আমি কি কি কাজ করলে অ্যাক্টিভিটিকে পাবো, অথবা অ্যাক্টিভিটিগুলোকে শেষ করলে ওই ওয়ার্ক প্যাকেজটা ডেলিভারেবল হবে। এটাই বেসিক্যালি ডিকম্পোজিশন। তার মানে আপনি আপনার ওয়ার্ক প্যাকেজকে ডিকম্পোজ করে অ্যাক্টিভিটিতে চলে গেলেন। ঠিক আছে, সেকেন্ড টপিকস হলো রোলিং ওয়েব প্ল্যানিং। বেসিক্যালি হয় যে আমরা যখন স্কোপ ম্যানেজমেন্টের WBS করেছিলাম, সেখানে কিছু কিছু থাকে প্ল্যানিং প্যাকেজ। তার মানে কি, আপনি আপনার স্কোপ সম্পর্কে জানেন, কিন্তু কখন শিডিউলটা করা লাগবে বা কখন কাজটা করা লাগবে আপনি জানেন না, রাইট? সো যখন এই ধরনের কেস শিডিউল ম্যানেজমেন্টে আসবে, তার মানে আপনার নিয়ার ফিউচারে যেসব কাজগুলো করা লাগবে সেগুলো প্ল্যানগুলো করবেন, কিন্তু যেগুলো একটু ফার ফিউচারে করা লাগবে সেগুলো আপনি পরে প্ল্যান করার চেষ্টা করবেন। ঠিক আছে, তার মানে এটা একটা অনেকটা এরকম হলো যে আপনি যতটুকু জানেন সেই কাজগুলোকে করছেন, রোল করছেন, আবার আপনি যখন কাজটা করতে থাকবেন তখন হয়তো আপনার সামনের কাজগুলো সম্পর্কে একটু বেটার আইডিয়া হবে, তখন আপনি আবার প্ল্যান করতেছেন। ঠিক আছে, এটা ওয়ান কাইন্ড অফ রোলিং ওয়েব। তার মানে আপনি জেনে যতটুকু জানছেন সেটা প্ল্যান করছেন, কাজটা করছেন, আবার জেনে কাজটা সামনে আগাচ্ছেন, অনেকটা রোল করে করে কাজটা করছেন। ঠিক আছে, এটাও ওয়ান কাইন্ড অফ প্রোগ্রেসিভ এলাবোরেশন টাইপ। মানে কিছু প্যাকেজ সম্পর্কে আপনার আইডিয়াস আছে, কিছু প্যাকেজ সম্পর্কে আইডিয়া নাই। ওই যেই প্যাকেজগুলো সম্পর্কে আইডিয়া আছে সেগুলো আগে করলেন, যে প্যাকেজ সম্পর্কে আইডিয়া আছে সেগুলো আপনি প্ল্যানিং প্যাকেজের আকারে পরবর্তীতে কাজ করলেন। ঠিক আছে, এটা হলো জেনারেল আইডিয়া অফ রোলিং ওয়েব প্ল্যানিং। নাও ফাইনালি তিনটা জিনিস আমি বলেছিলাম, অ্যাক্টিভিটি লিস্ট, অ্যাক্টিভিটি অ্যাট্রিবিউটস এবং মাইলস্টোন লিস্ট। বেসিক্যালি অ্যাক্টিভিটি লিস্ট, আমি আবারও বলছি, অ্যাক্টিভিটি লিস্ট হলো
যে আপনার কোন ওয়ার্ক প্যাকেজ করতে কি কি কাজ করা লাগবে সেই লিস্টটাই হলো অ্যাক্টিভিটি লিস্ট। আপনার প্রজেক্টের জন্য অনেক ধরনের ওয়ার্ক প্যাকেজ থাকে, প্রতিটা ওয়ার্ক প্যাকেজের জন্য অনেক ধরনের কাজ করা লাগতে পারে। সেগুলোকে আপনি একটা ডায়াগ্রাম আকারে যদি ডায়াগ্রাম আকারে রিপ্রেজেন্ট করেন তাহলে সেই জিনিসটাকে দেখতেই কিন্তু ভালো লাগবে, ঠিক আছে? বাট এনি হাউ অ্যাক্টিভিটি লিস্ট হলো আপনি যেই সব কাজগুলো করলে আপনি ওয়ার্ক প্যাকেজকে ডেলিভারেবলকে ডেলিভারি করতে পারবেন। অ্যাক্টিভিটি অ্যাট্রিবিউটস হলো অ্যাক্টিভিটি লিস্টের প্রতিটা অ্যাক্টিভিটির ডিটেল হলো অ্যাক্টিভিটি অ্যাট্রিবিউটস। তার মানে এর মধ্যে থাকতে পারে অ্যাক্টিভিটি আইডি, এই অ্যাক্টিভিটিটা কোন ওয়ার্ক প্যাকেজের আন্ডারে, এর আগের কাজটা কি মানে প্রিডিসেসর কি, এর পরের কাজটা কি, এই কাজটা করতে কে কার এই কাজটা করা লাগতে পারে, এই কাজটা হতে পারে যে এটা আউটসোর্সের মানে থার্ড পার্টি করার জন্য লাগতে পারে। সো এগুলোর ডিটেল থাকবে হলো অ্যাক্টিভিটি অ্যাট্রিবিউটস, ঠিক আছে? যত হতে পারে এরকম যখন আপনি অ্যাক্টিভিটি লিস্টটা করেছেন তখন আপনার কাছে সব সম্পর্কে আইডিয়া নাই, কিন্তু আপনি যখন প্ল্যানিংটাকে কন্টিনিউয়াসলি করতেছেন তখন হয়তো আপনার মোর আইডিয়াস আসলো, আপনি এগুলোকে ইনপুট দিতে থাকবেন। এখানে কি কি রিস্ক আছে, ইভেন কি কি রিস্ক থাকে সেগুলো থাকতে পারে। হতে পারে এরকম যে যখন আপনি এই অ্যাক্টিভিটিগুলো ডিফাইন করছেন আপনি রিস্ক সম্পর্কে জানাই নেই না। সো আপনি যখন ডিফাইন করছেন সেই রিস্ক সম্পর্কে যেহেতু জানেন না, সেই রিস্ক এরিয়াটা ব্ল্যাঙ্ক থাকবে। যখন রিস্ক ম্যানেজমেন্ট করবেন তখন ওই এরিয়াটা ফিল আপ হবে, ঠিক আছে? তারপর আরেকটা হলো মাইলস্টোন লিস্ট। বেসিক্যালি মাইলস্টোনটা হলো যে একটা মোমেন্টস অফ ওয়ার্ক যেখানে আপনি একটা স্পেসিফিক টার্গেটকে রিচ করেন। এটা কিন্তু কোনো অ্যাক্টিভিটি না, এটা হলো যে একটা মোমেন্ট অফ ওয়ার্ক যেখানে আপনি একটা স্পেসিফিক অ্যাক্টিভিটি শেষ করলেন, আপনার একটা স্পেসিফিক টার্গেট রিচ হলো, ঠিক আছে? মাইলস্টোন হতে পারে এরকম যে আপনি 10টা সাইট শেষ করেছেন এত তারিখের মধ্যে, আপনার টার্গেট ছিল 10টা সাইট শেষ করা। আপনার প্রজেক্টের জন্য একটা মাইলস্টোন ছিল 10টা সাইট শেষ করা একটা স্পেসিফিক ডেটের মধ্যে, আপনি সেটা শেষ করেছেন, তখন আপনি এটা মাইলস্টোন হলেন। তার মানে এটা একটা মোমেন্ট অফ ওয়ার্ক ফিনিশ স্ট্যাটাস যেখানে আপনি একটা স্পেসিফিক টার্গেট রিচ করেছেন। এটা হলো মাইলস্টোন লিস্ট। ওকে, এই হলো আমাদের আজকের আলোচনা। আমরা 3টা জিনিস নিয়ে আলোচনা করলাম। আমরা আপনাকে প্রথমে একটু ওভারঅল আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম শিডিউল ম্যানেজমেন্টের। সেকেন্ডলি আমরা কিভাবে প্রজেক্টের একটা প্ল্যান করব, শিডিউল ম্যানেজমেন্টের একটা প্ল্যান করব সেটা নিয়ে আলোচনা করলাম। আর থার্ডলি আমরা আমাদের প্রজেক্টের জন্য কিভাবে অ্যাক্টিভিটিগুলোকে ডিফাইন করব সেটা নিয়ে আলোচনা করলাম। সো অ্যাক্টিভিটি ডিফাইন করার পর আমরা আমাদের প্রজেক্টের জন্য অ্যাক্টিভিটি লিস্ট পেলাম, অ্যাক্টিভিটি অ্যাট্রিবিউটস পেলাম এবং আমি মাইলস্টোন লিস্ট পেলাম। এই হলো আমাদের আজকে আমরা এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আমাদের নেক্সট ক্লাসে আমরা চেষ্টা করব ওই যে আমরা যে অ্যাক্টিভিটিগুলো এখন যে অ্যাক্টিভিটিগুলোকে পেয়েছি সেগুলোকে আমরা সিকোয়েন্স কিভাবে করব, কিভাবে আমরা এর অ্যাক্টিভিটি ডিউরেশনটাকে এস্টিমেট করার চেষ্টা করব, কি কি টুলস এন্ড টেকনিক ইউজ করে এই কাজটা করা হয়ে থাকে। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং, সি ইউ ইন আওয়ার নেক্সট ক্লাস।